দূরদর্শন কেন্দ্র আগরতলার একটি জনপ্রিয় অনুষ্ঠান দিনগুলি। এই অনুষ্ঠানের সুবাদে আমরা প্রায়ই এ রাজ্যের, এই শহরের বিশিষ্ট ব্যক্তিদের বাড়িতে চলে আসি। আজও আমরা তেমনই একজনের বাড়িতে এসেছি। তার পরিচয় বলতে গেলে বিশেষণ কম পড়ে যায়, কিন্তু আমাদের কাছে তার প্রথম পরিচয়, তিনি এ রাজ্যের কৃতি সন্তান। তার নামটা বলার আগে চলুন ঘরে যাওয়া যাক। আমার মনে হয় দর্শকরা ক্যামেরার চোখ দিয়ে এতক্ষণে ধরে ফেলেছেন আজকের দিনগুলি অনুষ্ঠানে আমরা কাকে অতিথি হিসেবে পেয়েছি। হ্যাঁ, তিনি আমাদের রাজ্যের গর্ব, রাজ্যের কৃতি সন্তান শ্রী শুভাশিস তলাপাত্র মহোদয়। তার পেশাগত পরিচয়, তিনি ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় প্রধান বিচারপতি। এই পরিচয়ের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করেও বলতে চাইছি, আজকের অনুষ্ঠানে কিন্তু আমরা শ্রী তলাপাত্রের ব্যক্তি রূপটাকে চেনা এবং জানার চেষ্টা করব। দেখা যাক উনি আমাদের কতটা সহায়তা করেন। নমস্কার। নমস্কার। দিনগুলি অনুষ্ঠানে আপনি স্বাগত। আমাকে ডাকার জন্য দূরদর্শন কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা আলোচনাটা যদি এভাবে শুরু করি যে জানতে ইচ্ছে হয়, এই পরিণত বয়সে এসে যদি পেছন ফিরে তাকান, ছেলেবেলার কোন স্মৃতিটা সবার আগে চোখের সামনে ভেসে ওঠে? সে অনেকগুলো স্মৃতি ভিড় করে আসে। তো একটা মজার কথা বলি, যখন আমি প্রাথমিক বিভাগে স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র, তখন সেই সময়ের একটি বিখ্যাত কলমের কালি উৎপাদনকারী সংস্থা ছিল সুলেখা, যেটার এখন নেই, এই জন্য নামটা আমি বললাম। তারা সারা বাংলায় বাংলা হস্তাক্ষর প্রতিযোগিতা করত প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে, যাতে বাংলার হাতের লেখা খুব সুন্দর হয়। আমার স্কুলে মাস্টারমশাই তখন আমার হাতের লেখা দুটো স্পেসিমেন এই প্রতিযোগিতায় পাঠিয়ে দিয়েছিল, এবং যে কোনো কারণেই হোক সেটা সারা বাংলার মধ্যে শ্রেষ্ঠ হস্তলিপি হিসেবে পুরস্কার পেয়েছিল। আমার ঘটনাটা এই কারণে মনে করছি, আমি পুরস্কার পাওয়ার জন্য না, যেভাবে পুরস্কারটা দেয়া হয়েছিল সেটা আমার মনে আছে। আমাকে 6টা কলম দিয়েছিল, আর সারা স্কুলের প্রত্যেকটা ছাত্রকে একটা কলম এবং এক দুয়াত ভর্তি কালি দিয়েছিল, মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাইকে। এটা আমার কাছে স্মরণীয় ঘটনা, কারণ এটা শুধুমাত্র একজনের সার্থকতা নয়, এটা হয়ে দাঁড়ায় গোটা স্কুলের সার্থকতা। এর ফলে যে অনুভবগুলো তৈরি হয়, আজকের দিনে সেই অনুভবগুলো আমরা দেখতে পাই না। এরকম অভিনব পুরস্কারের কথাই তো আমরা শুনতে পাই না। যাই হোক, ছাত্র জীবনের কোন পর্যায়ে আপনি আগরতলা শহরে চলে এলেন? আমি আগরতলা শহরে এসেছি দ্বাদশ শ্রেণী পরীক্ষা পাশ করার পর কলেজে পড়ার জন্যে। এর আগে আমি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমায়, বিশেষ করে 4টি মহকুমায় পড়াশোনা করতে হয়েছে। বাবা যেহেতু চাকরিজীবী ছিলেন, যেখানেই বদলি হয়েছে সেখানেই কিছুটা পড়াশোনা করেছি। যখন আমি ক্লাস 8-এ পড়তে শুরু করি, তখন থেকে আমরা স্থায়ীভাবে উদয়পুরে দ্বাদশ শ্রেণী পাস না করা পর্যন্ত ছিলাম। এর আগে কোথায় কোথায় ছিলেন? যেমন আমি কিছুদিন জিরানিয়াতে ছিলাম যুদ্ধের বছরে, তখন খুবই ছোট, 71-এর যুদ্ধের বছরে। তারপর আমি গেলাম মেলাঘর দ্বাদশ শ্রেণীর স্কুলে কিছুটা অংশ পড়লাম। তারপর গেলাম কমলপুরে মানিক ভান্ডার স্কুলে, আরও কিছুটা দিন পড়লাম ওখানে। ওইভাবে নানা জায়গায় ঘুরে বেরিয়েছি। এই যে মানে তখনকার যে শিক্ষাঙ্গনটা রাজ্যের বা আমাদের এই শহরের, সেটা সম্পর্কে একটু বলুন। মানে আপনার
কোনগুলো মনে পড়ে? না, শিক্ষাঙ্গন বলতে তখন মাস্টারমশাইরা তো ছিল একেবারে ছেলে মেয়েদের নিজের পরিবারের অংশ হিসেবে দেখতেন। যেমন দুষ্টু ছেলেকে যেমন শাসনও করতেন, ভালো ছেলেদের ভীষণ আদরও করতেন এবং দুষ্টু ছেলেদের শুধু শাসন করতেন না, তাদের আরও যাতে উন্নত করা যায় তার জন্য অনেক পরিশ্রম তারা করতেন। এই যে ব্যক্তিগত সম্পর্কটা আমি আজকে স্কুলের অঙ্গনে দেখতে পাই না, সেটা আমাকে খুব পীড়া দেয়। কারণ ওইটা এমন একটা বয়স যখন যেমন কুমোররা একটা মাটির কিছু গড়তে থাকলে হাত দিয়ে যেমন তৈরি করে, ওই বয়সটা হচ্ছে এত নরম বয়স মানুষ তৈরি করার জন্যে, ওই হাতের স্পর্শটা খুব দরকার। কিন্তু খুব ব্যতিক্রম ছাড়া আজকাল সেই ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষার অতিরিক্ত বাণিজ্যিকরণ। একটা ছেলে মেয়ে যখন 3 বছর হয়েছে তখন থেকে তার পিঠে একটা বইয়ের বোঝা দিয়ে তার স্কুলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেই স্কুলের পড়াশোনার পাঠ শুরু করতে করতে সে দেখবে তার যৌবনের পূর্ণ দিনগুলোতে সে প্রবেশ করে গিয়েছে। এর ফলে শৈশবটা আমার মনে হয় না ঠিকভাবে তৈরি বিকশিত হচ্ছে, হয় না। বিকশিত হচ্ছে না। না, এটা তো আপনি মানে স্কুলের কথা বললেন। আপনি কলেজের কথা বলুন। কারণ কলেজেও তো একটা দীর্ঘ সময় ছাত্রছাত্রীদের থাকতে হয়। সে সময় কি দেখেছিলেন? কলেজ তখন যে ধরনের একটা উদ্দীপনাময় প্রাঙ্গণ ছিল, আজকে সেই উদ্দীপনা বোধহয় নেই। কারণ আমি মধ্যে মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যাই, এদের বাংলা বিভাগে আমি কয়েকটি বক্তৃতাও দিয়েছি, বেশ কয়েকটা। যেমন সাম্প্রতিককালে রবীন্দ্রনাথের ঘরে বাইরে নিয়ে আমি একটা দীর্ঘ বক্তৃতা করেছি ওইখানে। কিন্তু আমার মনে হয়েছে যেন মানে আমি বলেই যাচ্ছি অথচ এত চিত্তাকর্ষক বিষয় এত নতুনভাবে দেখানোর চেষ্টা করছি, ওদের স্পর্শ করতে পারছে না। তখন আমি যারা মাস্টারমশাই আছেন যারা পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ায়, বলছে তো এরা তো এইরকমই, এরা শুধু প্রশ্ন আর উত্তর পড়ে। এখন একটা সাহিত্যের ছাত্র শুধু যদি প্রশ্ন আর উত্তর পড়ে, আমি জানি না সেই সাহিত্য পাঠের কী উপযোগিতা, এবং সে ভালো শিক্ষকও হতে পারবে না। এই সময়ে যদি অনিষিদ্ধত্ব মন, যে মন ব্যাখ্যা করতে পারে সেই রকমের মন তৈরি না হয়, আমার মনে হচ্ছে আমাদের কোথাও আমাদের একটা বিরাট সমস্যা তৈরি হয়ে গিয়েছে, যার ফলে হয়তো আগামী বেশ কিছু দশক আমাদের ভুগতে হবে। এগুলো নিয়ে আমাদের যারা শিক্ষাব্রতী আছেন তাদের খুব জরুরিভাবে ভাবা উচিত, বিশেষ করে যারা শিক্ষার পরিকল্পনা করেন, যারা শিক্ষাব্রতীদের সঙ্গে কোনো সময় তাদের খুব একটা যোগাযোগ থাকে না, তাদেরও খুব গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে ভাবা উচিত। একদম। আমি ভেবেছিলাম আপনাকে জিজ্ঞেস করব এরপরে যে এখনকার সময়ের সঙ্গে আপনি কোন তফাৎটা দেখতে পাচ্ছেন? আপনার উত্তরের মধ্যে কিন্তু সেটা এসে গেছে যে কোন জায়গায় তফাৎটা দেখা যাচ্ছে। আমরা তো শুরু করেছিলাম এইভাবে যে আপনার সম্পর্কে যে পরিচয়টা, আপনার পেশাগত পরিচয় সেটা বলেছি। কিন্তু এ রাজ্যের মানুষ কিন্তু আপনাকে আরও অনেকভাবে জানে। যেমন আপনি অসাধারণ বক্তা, লেখক, তারপরে অভিনেতা, নাট্যকার, চিত্রশিল্পী, হয়তো আরও কিছু বাকিও থেকে গেল। তা আমি যদি প্রশ্ন করি আপনাকে, আপনি কোন পরিচয়টাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন? আমার মনে হয় আমি কোনো পরিচয়কেই বেশি প্রাধান্য দিই না। আমি জীবনে বাঁচার চেষ্টা করি আমার শর্তে। এটা কখনো আমার বই পড়তে ভালো লাগে তখন আমি বই পড়ি, যখন বই পড়তে ভালো লাগে না হয়তো 3 মাস আমি কোনো বইই পড়লাম না। কখনো আমি একটা নাটক লিখলাম, অভিনয় করলাম। যেমন একটা নাটকের কথা বলি যে আকাশবাণীতে সেই নাটকটি প্রচারিত হয়েছে। এই নাটকটির নাম ছিল নাইয়া। এই রাজ্যের দুজন বিশিষ্ট অভিনেতা সুবোধ দে এবং শুভ্রাধর অভিনয় করেছে। হ্যাঁ, এই নাটকটি লেখানোর জন্যে সুবোধ দে প্রায় প্রতিদিন আমার বাড়িতে এসে বলল, তুমি নাটকটা শেষ করো, শেষ করো। এটা চাপে পড়ে শেষ করেছি। কিন্তু এই নাটকটা একটি অসাধারণ একটি রূপক নাটক, যেটা যখন প্রচারিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বলেছে এটা মঞ্চে আসুক। আমি তখন সুবোধদা বলেছে আমি এটা মঞ্চে করবো। আমি বলছি এটা কখনো মঞ্চে করা যাবে না, কারণ এই নাটকটা আমি মঞ্চে করার জন্য করিনি। ভবিষ্যতে হয়তো নাটকটা লিখবো, হয়তো লিখতে পারবো না। কিন্তু ওই মুহূর্তটাকে আমি খুব মানে অনুভব করি, ওই মুহূর্তটাকে আমি মানে মনে করি এইটাই জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত, যে একটা কিছু আমার চোখের সামনে গড়ে উঠছে। ঠিক। তা এই যে যেগুলো আমি বললাম, এর সবগুলোর জন্যই কিন্তু একটা প্রস্তুতি পর্ব বা একটা অনুশীলন পর্ব এগুলো থাকে। তা আপনার এত ব্যস্ত জীবনে আপনি সেগুলোকে কিভাবে সম্ভব করেছিলেন? এই কথাটা খুব আপেক্ষিক, জীবনের ব্যস্ততা। যে জিনিস ভালো লাগে সেই জিনিস করার জন্য মানুষ দিন-রাত এক করে দিতে পারে। প্রশ্নটা হচ্ছে যে জিনিসটা আমি করছি সেই জিনিসটা আমার ভালো লাগছে কিনা।
নাকি আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, নাকি আমি পেশাগত কারণে করতে বাধ্য। সবচেয়ে যে মুহূর্তগুলো মানুষের জীবনে সবচেয়ে উপভোগ্য সেটা হচ্ছে যে জিনিসটা আমি করতে চাই, যে জিনিসটা করতে আমার ভালো লাগে, সেই জিনিসটা আমি করতে পারছি। আরও বেশি ভালো লাগে যখন দেখা যাবে আমার যারা সুজন পরিজন তারা এসে এই কাজটাতে হাত লাগাচ্ছেন আমার সঙ্গে বাধা দেওয়ার বদলে। বাহ, ঠিক না? ঠিক আমাদের তাই। সমাজে তাই, যে জিনিস নিয়ে এক্ষুনি কোনো অর্থ রোজগারের সম্ভাবনা নেই, সবাই এই কাজগুলোকে আমরা নিরুৎসাহিত করি, এগুলো করার দরকার নেই। অথচ সমাজটাকে ধরে রেখেছে এই ধরনের কাজগুলোই। না হলে এই সমাজটা জঙ্গলের থেকে খুব বেশি দূরে থাকতো না। আপনার কথা শুনে মনে হলো আমাকে একজন আমার শিক্ষক বলেছিলেন যে আমরা যেটাকে প্রায়োরিটি দিই সেটার জন্য সময় কিন্তু আমরা বের করে নিই যেভাবেই হোক। ঠিক তাই। একদম। তা এরপরে একটা প্রশ্ন যে আপনি যখন ছাত্র ছিলেন সেই সময়ে আমাদের এ রাজ্যের ছাত্র রাজনীতি বা ছাত্রদের প্রতিবাদ আন্দোলন বেশ জোরদার ছিল, আপনি নিজেও তাতে অংশগ্রহণ করেছেন। কখনো এরকম ভাবনা আসেনি মনে যে এই ক্ষেত্রটাতেই থেকে যাব? আমার ভাবনা এসেছিল, রাজনীতিকে এখনও আমি খুব গুরুত্ব সহকারে নিই, কিন্তু যেটা হয় যে অনেকগুলো কম্পালশন জীবনে তৈরি হয় এক এক সময়ে। যেমন আমি যখন ছাত্র রাজনীতি করেছি মন প্রাণ ঢেলে, যারা আমার সঙ্গে কাজ করেছে তারা জানে, মন প্রাণ ঢেলে আমি কাজ করেছি। এবং সেই ছাত্র রাজনীতি কিন্তু মানে শুধুমাত্র এই রকম না, একটা দলীয় রাজনীতির দিকে ছাত্রদের নিয়ে যাওয়া। আমার রাজনীতি কখনোই তা ছিল না। আমি, কেউ কেউ জানে, আমি ছাত্র রাজনীতি করতে গিয়ে পথনাটক, ত্রিপুরায় সেই সময় পথনাটক খুব জনপ্রিয় ছিল না, পথনাটক করার জন্য উৎসাহিত করেছি, নিজে নাটক লিখে প্রশিক্ষিত করেছি, সেই নাটক হয়েছে। আমার মনে আছে আন্তঃবিশ্ববিদ্যালয়ে নাটকে, আমি তখন কলেজ থেকে যা সদ্য বেরিয়ে গিয়েছি, আমি আইন কলেজে পড়ছি কলকাতায়, এসে একটি আমাদের কলেজে তখন ছেলে মেয়েদের একসঙ্গে নাটক করতে দেওয়া হতো না, সেই ধারণা এখনও আছে বোধহয়, আমি জানি না। তো এই নিয়ে আমার সঙ্গে খুব ঝামেলা হয়েছিল, কিন্তু মাস্টারমশাইরা একদম রাজি হয়নি। তখন একটা মেয়েদের দিয়ে নাটক করা হয়েছিল আর একটা ছেলেদের নাটক করা হয়েছে, দুটোই রবীন্দ্রনাথের কাহিনী নির্ভর। এবং আমরা প্রায় মানে সবকটা পুরস্কারই বলতে পারি আমরাই জিতে নিয়েছিলাম, কারণ নাটকটা একেবারেই প্রথাগতভাবে এই নাটকের পরিচালনা তৈরি হয়নি। নতুন নতুন ধারণা, নতুন নতুন ভাবনার ইঙ্গিত নাটকগুলোর মধ্যে ছিল। এই যে যারা অংশগ্রহণ করেছে তারাও ছাত্র রাজনীতির অংশ ছিল, কিন্তু এই নাটক করতে এসে জীবনকে আরও ব্যাপকভাবে দেখতে শিখলো। রাজনীতি সাধারণ অর্থে, রাজনীতি তো একটা দর্শনের ভিত্তিতে তৈরি হয়, এটা মানুষকে সীমাবদ্ধ করে না, মানুষকে আরও প্রসারিত করতে সাহায্য করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ভাগ্যে আমি বিশ্বাস করি না, আজকের রাজনীতি হয়ে গেছে মানুষকে সীমাবদ্ধ করে দিচ্ছে। এইটার জন্য মানুষের ক্ষোভ বাড়ছে রাজনীতির উপরে, যেটা আমাদের দেশের পক্ষে, সমাজের পক্ষে মঙ্গলজনক নয়, এইটুকু আপনাকে আমি বলতে পারি। কিন্তু আমি যেটা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ইচ্ছে হয়নি, আপনি ছেড়ে দিলেন কেন? তখনই কি আপনার ওই বোধোদয় হয়েছিল? আমি ছেড়ে দিয়েছি মানে, আমি তো বললাম রাজনীতিকে এখনও আমি খুব গুরুত্ব সহকারে দেখি। হয়তো আমি শারীরিকভাবে অংশগ্রহণ করি না, কারণ তখন আমি একটা পেশা বেছে নিয়েছিলাম। যে পেশায় দাঁড়িয়ে যেভাবে রাজনীতিটা করতে হয় সেটা আমি করেছি। যেমন যে মানুষরা বিচারের সুযোগ পায় না, আমি বহু মামলা করেছি যাদের থেকে আমি কোনোদিন পয়সায় নেইনি, মানে মামলার খরচ নিজের পকেট থেকে আমি জুগিয়েছি। অনেক চতুর্থ শ্রেণীর কর্মচারী একটা এমন সমস্যায় পড়েছে, সে তো কোর্টে যেতেই পারবে না, সে আমার কাছে এসেছে, ওর মামলাটা আমি করেছি, বহু করেছি। এটা তো অহংকারের বিষয় না, এটা আমার দায়িত্বের বিষয়। যে মানুষটি এতদিন ধরে ছাত্র রাজনীতিতে বলেছিল যে সমতা থাকুক সমাজের মধ্যে, দরিদ্র এবং ধনীদের মধ্যে পার্থক্য কমাতে হবে, সে কাজে সেই মানুষটি কিন্তু এই মানুষটিকে অস্বীকার করতে পারে না। আমার এক মাস্টারমশাই, যখন আমি ল কলেজে পড়ি, অসাধারণ গুণী মানুষ, তিনি বেশি দিন বাঁচেননি পৃথিবীতে। আমি ল পরীক্ষা দিয়ে, ফাইনাল পরীক্ষা দিয়ে পাশ করে যখন আগরতলায় আসি, উনি চেয়েছিলেন ওনার সঙ্গে আমি থেকে যাই। আমি বলেছি না, আমার রাজ্যে আমাকে ফিরতে হবে। উনি বলেছিলেন, শুভাশিস তোমাকে আমি একটা কথা বলি, কোনো দিন যেন ওরা মক্কেল বলে, আমরা ক্লায়েন্ট বলে ইংরেজিতে এখানে, কোনো মক্কেল যাতে তোমার বাড়িতে পয়সা নেই বলে তোমার অফিস থেকে ঘুরে না যায়। যদি ঘুরে যায় সেদিন জানবে মানুষ হিসেবে তোমার মৃত্যু হয়ে গিয়েছে। এই কথাটা আমার সবসময় মনে থেকেছে ওনার কথা, উনি তাই করেছেন। উনি ভাগ চাষিদের পক্ষে বেশি মামলা করতেন, অথচ অসাধারণ ইংরেজি শিক্ষক ছিলেন প্রেসিডেন্সি কলেজে তখনকার।
উনি কলেজের চাকরি ছেড়ে দিয়ে আমাদের আইনজীবীদের পেশায় যুক্ত হয়েছিলেন। এইরকম মানুষদের সঙ্গে আমার বারে বারে দেখা হয়েছে। আমি অনেক শিখেছি এদের কাছ থেকে। বইয়ের থেকে না, বই পড়ে যতটা শিখেছি তার থেকে বেশি শিখেছি। ঠিক তাই। তা এই যে আইনি ক্ষেত্রটাতে আপনি চলে এলেন, সেটাও কি আপনি আগের থেকে ভেবেছিলেন, নাকি মানে হঠাৎ করেই না, মনে এটা হয়েছে? ঠিক আগের থেকে ভাবিনি। মানে আমার রাজনৈতিক ক্ষেত্রে কতগুলো এমন সমস্যা তৈরি হচ্ছিল, আমি মেনে নিতে পারছিলাম না অনেক জিনিস তখন। তখন আমি ভেবেছিলাম সংঘাতের মধ্যে গিয়ে কী লাভ, বরং যেখানে মানুষকে সত্যিকারের অর্থে কিছু সাহায্য করা যায় এমন একটা পেশা বেছে নিয়ে ওখান দিয়ে আমি মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করব, মানুষকে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সেটা করার চেষ্টা করেছি, কতটা করতে পেরেছি মানুষ বিচার করবে, এটা তো বিচার করার দায়িত্ব আমার উপরে পড়ে না। ঠিক তাই। মানে বোঝা গেল আপনার ভেতরে যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটা মানে পূর্ণ করার জন্য আপনি যে লাইনটাকে বেছে নিয়েছিলেন, সেখানেও আপনি সেই কাজটা করতে আমি পেরেছেন। আপনাকে খুব সরাসরি কথা বলি, আমি যখন গল্প লিখি, আমি যখন উপন্যাস লিখি, আমি যখন নাটক করি, আমার মধ্যে যে রাজনৈতিক সত্তা আছে সেটা অত্যন্ত বেশিভাবে জাগ্রত থাকে। যেমন আমি ওই যে বললাম না, ওই যে নাইয়া, সেটা গল্পটার মধ্যে কি আছে যে একজন নাবিক একটা অসাধারণ জাহাজ তৈরি করেছে, তার একটি অসাধারণ স্বপ্ন আছে। সে এমন একটা জায়গায় যেতে চায় যে জায়গাটার নাম হচ্ছে ক্রঞ্চ দ্বীপ, যেখানে যখন সূর্যাস্ত যায় সমস্ত জল লাল হয়ে যায়, সারা সারা নানা বর্ণের পাখিরা সেখানে খেলা করতে যায়, এমন জায়গায় যেতে চায়। এইবার সে জাহাজ চালাতে চালাতে একসময় নাবিকরা সবাই তার সঙ্গে ক্লান্ত হয়ে যায়। তার স্ত্রী আছে জাহাজের মধ্যে, সেই স্ত্রীটি গর্ভবতী। তারা একটা পদ্মকোরকের দ্বীপ বলে একটা জেমে নেয়, এবং আপনারা জানেন সবাই যে পদ্মকোরক খেলে পরে প্রচণ্ড নেশা হয়, প্রচণ্ড আনন্দ হয়। তারা ওই দ্বীপে নেমে যাওয়ার পরে সেখানে আনন্দই করতে থাকে। কিন্তু জাহাজে যে তার অনেক দূরবর্তী একটি গন্তব্য ছিল তারা ভুলে গিয়েছে সেখানে। তখন তার স্ত্রী, সেই নারীটি ক্ষিপ্ত হয়ে যায় সবার উপরে, বলে আমি একাই যাব, বলে সে মাস্তুল উড়িয়ে নৌকাটা নিয়ে ভেসে যায়। তখন সবাই বলে, আরে তুমি কি করছো, তুমি যেতে পারবে না সেখানে। সে বলে, না, আমি না পারলে আমার যে গর্ভে যে সন্তান আছে সেই নৌকোটাকে, সেই জাহাজটাকে আরো দূরে চালিয়ে নিয়ে যাবে। এই যে এটা আছে, এটা শুধু আশাবাদের কথা নয়। আমাদের ভুলগুলো কখনো কখনো আমাদের ভুলিয়ে দেয় যে আমাদের তো অনেক দূরের কোনো বন্দরে যাওয়ার কথা ছিল। এর মধ্যে কি রাজনীতি নেই? অবশ্যই। খুব ভালো লাগলো, আপনি এত সুন্দর করে বলেছেন। অবশ্য বক্তা হিসেবে তো আপনি চিরকালই ভীষণ ভালো। তা যাই হোক, এবারে আরও একটা কথা জানতে ইচ্ছে করে, যে নিজের জন্য কিছু করা, যেমন আত্মজীবনী, সেটা নিজের জন্য নয়, কারণ থাকবে তো সেটা অন্যদের জন্য। ইচ্ছে হয় কি আত্মজীবনী রচনায় হাত দেবেন? আমি আসলে এত মানে মহৎ ব্যক্তিদের আত্মজীবনী পড়েছি, এটা ভাবলেই আমার মানে ভয় পেতে থাকে যে আমি কে, আমি কেন আত্মজীবনী লিখব। যদি এটা হয় যে এ রাজ্যের মানুষদের দাবি, আমার মানুষ আত্মজীবনী কিন্তু নয়, চায়। আমি সময়ের ইতিহাস লিখতে চাই। আত্মজীবনী কথাটা আমি আপনাকে বলি, বাংলা সাহিত্যের একজন, আপনি জানেন, আপনি বাংলার অসাধারণ অধ্যাপিকা, অসীম রায় নামে একজন হ্যাঁ। লেখক আছেন। তার একটি আত্মজীবনী আছে, আপনারা পড়েছেন কিনা জানি না। আত্মজীবনীটা এইভাবে শুরু হয়, এইমাত্র আমি অসীমকে দেখলাম প্রেসিডেন্সি কলেজের গেট দিয়ে ঢুকছে, অথচ লিখছেন কে? অসীম রায়। নিজেই। একটা তৃতীয় পুরুষ বানিয়ে দিচ্ছেন, মানে আমি এই মানুষটির ভুলকেও রেয়াত করব না, সে যা ভুল করেছে। লেখক হচ্ছে একেবারে সেই পবিত্রতম মানুষ যার মধ্যে কোনো পক্ষপাত থাকে না, যিনি শুধু ভালোবাসেন মানুষকে, ভালোবাসেন মানুষের এমন একটি সমাজকে যেখানে মানুষ আরও উচ্চতর মানুষ হতে পারে। এই যদি ভিন্নতা করতে হয়, তথাকথিত আত্মজীবনী যেগুলো পড়ি এগুলোর মধ্যে তো এই নেই। আর রবীন্দ্রনাথ যখন আত্মজীবনী লিখেছেন, আমরা খুব, আমার মনে আছে আমাদের একজন বন্ধু ভীষণ রকমের রবীন্দ্রনাথের ভক্ত, অনুরাগী, আমরা প্রায় সবাই। মানে আমি বলেছিলাম রবীন্দ্রনাথ তো ছেটে খুঁটে রবীন্দ্রনাথকে একটি মহৎ মানুষ হিসেবে দেখিয়েছেন আত্মজীবনীতে। ইট ইজ নট এ ফ্র্যাঙ্ক অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি লিখতে হলে সেই সাহস চাই যে আমি সব কিছু খুলে বলতে পারবো। এই জন্য সমাজ আমার দিকে কীভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করব সেগুলোকে আমি তুচ্ছ করব, আমি লিখে যাব সত্যটাকে। অনেকে লিখেছেন সেই রকম। একদম।
এটা তো সত্যি কথাই যে আত্মজীবনী লিখতে গেলে তো শুধুমাত্র আমার নিজের কথা নয়, আমার চারদিকের চারপাশের কথা। পারিপার্শ্বিকটাও উঠে আসবে এবং সেই দিয়েই হয়তো আপনার চোখ দিয়ে সেই সময়টাকে জানা যাবে। এটাই বলছি, আমি সময়ের ইতিহাস লিখব। আমি যে সময়ে বেঁচেছি, আমার ইচ্ছে আছে সেই সময়ের ইতিহাসটা লিখব। খুব ভালো একটা কথা আমরা জানলাম। তা এমনিতে ধরুন আপনি এখন অবসরপ্রাপ্ত, কিন্তু আপনি খুব একটা অবসরে থাকেন না আমরা জানি, তবু সাধারণভাবে অবসর মুহূর্তটা কিভাবে কাটাতে আপনার ভালো লাগে, সবচেয়ে আসলে বেশি ভালো লাগে? আসলে আমি পার্থক্য করতে পারি না, কারণ সকাল থেকে আমার বাড়িতে লোকজন নানা কারণে আসেন, কথা বলার জন্যে, এই করার জন্যে। আমার দিন এইভাবেই কেটে যায়। তারপরে পড়াশোনা আছে, বন্ধু-বান্ধবরা এলে পরে তাদের নিয়ে নানা পরিকল্পনা করা, এগুলোর কথা ভাবি। এই তো কিছুদিন আগে আমরা একটা চলচ্চিত্র উৎসব করলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন, ঋত্বিক ঘটককে নিয়ে। কী উদ্দেশ্য? আমি বলেছি, কেন আমরা এই চলচ্চিত্র উৎসবটা করছি? এই প্রজন্মের যারা ছেলেমেয়ে আছে, যারা বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ে, তাদের অনেকেই ঋত্বিক ঘটকের কোনো ছবি দেখেনি, লোকটা সম্পর্কেও কিছু জানে না। আমাদের উদ্দেশ্য ছিল এদের জানাতে হবে, এদের যে সংগ্রাম, এদের যে দেখার চোখ। ঋত্বিক ঘটকের, সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের ক্যামেরার কাজ নিয়ে বলেছেন যে আমাদের মধ্যে কেউ এত ভালো ক্যামেরার কাজ জানি না, কীভাবে ধরতে হয়। বিশেষ করে ঋত্বিক ঘটকের ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করা। আপনি দেখবেন যে যে মানে সুবর্ণরেখার মধ্যে এত প্রশস্ত দৃশ্য ঠিক। সাধারণত কোনো ছবিতে দেখা যায় না। দেখা যায় অনেক পুরনো সোভিয়েত ছবিতে বা আরও আগের যে অরসন ওয়েলসের ছবিগুলোতে দেখা যায়, যে বা কিছু কিছু এপিকের মধ্যে যুদ্ধের দৃশ্যগুলো দেখা যায়। কিন্তু ঋত্বিক ঘটক যেটা বলেছে যে সাধারণ মানুষকে, জীবনকে, একটা ওয়াইড অ্যাঙ্গেলকে কেন ধরেছে? যে এই মানুষটাকে বোঝানোর জন্যে যে চারদিকে এই জিনিসগুলো আছে, তার মধ্যে লোকটা আছে, কেমনভাবে আছে লোকটা। এখান থেকে ঋত্বিকের জার্নি, যেটা ফিল্মের জার্নিটা শুরু হয়। এইগুলো তো এই প্রজন্মের ছেলেমেয়েদের বোঝানোর উপায় আছে, কারণ একদম। এই প্রজন্মের ছেলেমেয়ে দূরদর্শন দেখে বা অন্যান্য টিভির চ্যানেল দেখে বড় হচ্ছে। তারা ক্যামেরা সম্পর্কে তারা কি জানে? একদম ক্লোজ আপ শট, মিড লং শট, ম্যাক্সিমাম, এর বেশি কিছু না। কারণ এর বেশি করতে গেলেই দূরদর্শনের বা টিভির পর্দায় বা মোবাইলের পর্দায় এগুলোকে বোঝা যাবে না। কাজে লং শট নেই, ডিপ লং শট সব বাদ হয়ে গিয়েছে। অথচ সিনেমার শিল্প তো এটাই। আমার ধারণা সিনেমা আবার ফিরে আসছে। তার এখন কেউ টিভিতে দেখবে না, হলে গিয়ে সিনেমা দেখবে। কারণ মানুষ এখন বুঝতে পারছে, ক্লান্ত হয়ে গিয়েছে এক ধরনের শট দেখতে দেখতে। চলচ্চিত্র উৎসব আপনি যেটা বললেন সেটা কিন্তু ভীষণভাবে সফল হয়েছিল, আমরাও গেছিলাম। প্রচণ্ড ভিড় এবং তার মধ্যে অল্প বয়সীরাও প্রচুর ছিল। আমি নিশ্চিতভাবে বলতে পারি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে 200 জন ছাত্র রোজ ছবিগুলো দেখেছে। বাহ। এবং এদের জন্য আমরা বাসের ব্যবস্থা করেছিলাম, তাদের ইউনিভার্সিটি থেকে এখানে আনা পর্যন্ত। সবার জীবনেই কিন্তু এরকম কিছু কিছু থাকে যে এটা আমার একটা অসমাপ্ত কাজ, আমি এখনো করতে পারিনি। ওরকম কিছু কি মনের মধ্যে আমার রয়েছে? প্রত্যেকটা কাজ অসমাপ্ত কাজ। কেন আমি বলি, আমার প্রথম একটা লেখা ছাপা হয় 1977 সালে আনন্দবাজারে। তখন বাচ্চাদের যে পার্টটা ছিল, এটার নামই ছিল আনন্দমেলা। এখানে একটা ছোট্ট গল্প ছাপা হয়। আমি গল্পটা কোথাও খুঁজে পাইনি। ওদেরও আমি বলেছি, ওরা বলছে এগুলো পাওয়া যাবে না, এগুলো মুশকিল আছে পাওয়া এখন। আমি ভাবছিলাম এই গল্পটা আমি কি লিখেছিলাম। আমি কালকে মাত্র আমি বুঝতে পেরেছি যে গল্পটা এইভাবে শুরু করে এইভাবে আমি শেষ করেছিলাম। গল্পটা যে শেষ হয়নি কারণ আমি ভাবছি গল্পটা আসবে। তেমন একটা, আমি যখন মানে 11-12 ক্লাসে পড়ি, তখন কলকাতায় একটা খুব বিখ্যাত কাগজ ছিল সত্যযুগ বলে, অনেকে আপনি শুনেও থাকবেন নামটা। এবং সত্যযুগের রোববারের পাতা খুব জনপ্রিয় রোববারের পাতা ছিল। সেখানে আমার 11 ক্লাসে লেখা একটা গল্প ছাপা হয়েছিল। পুরো ফ্রন্ট পেজ যেটাকে বলে, পুল আউটের, তার মধ্যে ইলাস্ট্রেশন সহ ছাপা হয়েছিল। তখন আমি নিজেকে রীতিমতো বিখ্যাত লেখক মনে করতে আরম্ভ করলাম। তারপরে বুঝলাম যে আমার লেখা এখানেই শেষ হওয়া দরকার, যে আমি যেহেতু এটা ভাবতে আরম্ভ করেছি। যাই হোক, ওই অসমাপ্তগুলো আপনি হয়তো সমাপ্ত করবেন, আমরা অন্তত সেই আশা রাখছি। আপনার পরিচয় আমরা যেরকমভাবে দিলাম, অভিনেতা, লেখক, চিত্রশিল্পী, আবৃত্তিকার, তা আমাদের দর্শকদের জন্য আজকে আপনি কিছু কি শোনাবেন না? আমি বলি, 1984 সালে তখন আমি কলেজে পড়ি। তখন রক্তকরবী নাটক অভিনয় হয় এবং শুনে অবাক লাগবে আপনার, এই রক্তকরবী নাটের সবচেয়ে বয়স্ক চরিত্রটি হচ্ছে অধ্যাপকের চরিত্র। এবং আমাকে ওই চরিত্রটি করার জন্য নির্বাচন করা হয়।
কিন্তু আমি রক্তকরবী হচ্ছে যে আমার যদি কোনো ভূমিকা থাকে, এই জন্য আমি চরিত্রটি করেছি। আমার সেদিন প্রথম রাত্রে অভিনয়ের পরে দুটি লোক এসে আমাকে জড়িয়ে ধরেছিল। একজনের নাম শরৎ চৌধুরী, আরেকজনের নাম মানিক চক্রবর্তী। কারণ জানি। মিনিমাম অ্যাক্টিংয়ের যে কনসেপ্ট, যেটা আমি চিরকাল করে এসেছি যারা আমার সঙ্গে নাটক করে, ডোন্ট বি লাউডার। তুমি থিয়েটারের প্রয়োজনে গলাটাকে যতটা প্রজেক্ট করা উচিত ততটাই করো। কারণ পুরোনো নাটকের ধারা থেকে আমাদের সরে আসতে হয়, এইভাবেই সরি আমরা। তা আমার রক্তকরবী নাটকের আমি ওই চরিত্রে অভিনয় করিনি কোনোদিন, কিন্তু এই অংশটি আমার ভীষণ প্রিয়। আমার মনে হয় আমাদের সমস্ত সভ্যতার যে সংকট, তার একটা আভাস আপনি এতে পেয়ে যাবেন যদি আমি পড়ে শোনাই আপনাকে। খুব ছোট্ট অবশ্যই। একটি অংশ পড়ে শোনাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিলাম। বাড়ি থেকে বুঝতেই পারিনি সমস্ত পাথর ভিতরে ভিতরে বেথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলুম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সেটা এর উল্টো। ভীষণ ভালো লাগলো। আমি তো মানে মুগ্ধ। অনেকদিন পরে পড়লাম, আমি আজকে পড়তে শুরু করেছিলাম এটা অন্য কারণে, পড়লাম, কাজেই কোথাও কোথাও একটু আটকে গিয়েছি। আমি যেমন মুগ্ধ, আমি নিশ্চিত জানি আমাদের দর্শকরাও মুগ্ধ হয়েছেন। কিন্তু এখানেই থামলে চলবে না, আরেকটু কিছু কিন্তু আমরা শুনতে চাইব। আমি রক্তকরবী নাটক থেকে তাহলেই শোনাই আরেকটা জায়গা আছে। এটা নন্দিনী বলছেন। এই অংশটিতে বিশু পাগল এবং নন্দিনী কথা বলছে। তার আগে নাটকে বিশু পাগল নন্দিনীকে একটা গান শোনাচ্ছে। আমার কাজের মাঝে মাঝে কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে, আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগা নিয়ে। এবার নন্দিনী বলছে, তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। তখন বিশু বলছে, কেন রঞ্জনের কাছে? তখন নন্দিনী যে অংশটি বলে, অসাধারণ একটি সংলাপ, না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমার বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুরোর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতে আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো ছিলে তার মধ্যে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তুমি তাকালে বুঝতে পারলুম না। তারপরে কত কাল খোঁজ পাইনি তোমার, কোথায় গেলে বলো তো তুমি? এই অংশগুলো রবীন্দ্রনাথ এমন অসাধারণভাবে লিখেছেন, আপনি হয়তো জানেন একদম। যে রক্তকরবী নাটক রবীন্দ্রনাথ ৯ বার লিখেছেন। প্রথমে নাটকটির নাম ছিল নন্দিনী, তারপরে যক্ষপুরী। নাটকটির নাম হয়েছে যক্ষপুরী, শেষ ইয়েতে যেটা ১৯২৬ সালে যখন প্রকাশিত হয় তার নাম হয়েছে রক্তকরবী। ঠিক তাই। এর পেছনে রবীন্দ্রনাথ একটা বিরাট দর্শন কাজ করেছে, যেটা আজকের পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ সেই দর্শন। আপনি যেটা পড়ে শোনালেন, যে নন্দিনীর এই উপলব্ধিটা আমার মানে মনে হয় না এখন যারা ছাত্রছাত্রী সেটা তারা কতদূর বুঝতে পারে বা বোঝার চেষ্টা করে কিনা আমি জানি না। কিন্তু আজকের আমাদের যারা মানে পরিণত বয়সে পৌঁছে গেছি, আমরা কিন্তু বারবার বিস্মিত হয়ে যাই, কি করে এমন কথাও বলা যায়। যাই হোক, ভীষণ আনন্দ পেলাম আমরা, আমাদের দর্শকরাও, কিন্তু কবিতাও শুনবো।
গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। দেখছি আপনার টেবিলে এরকম একটা বড় বই, মানে আকারটা সত্যিই দেখার মানে যায় না, সেটা কি যদি একটু বলেন। এটা হচ্ছে ভারতের সংবিধান, হ্যাঁ, এবং এটা হচ্ছে ভারতের সংবিধানের যে প্রথম সংবিধান লেখা হয়েছিল সেটা হাতে লেখা হয়েছিল, যেটাকে আমরা বলি ক্যালিগ্রাফিক এডিশন। আচ্ছা, বেশ কিছুদিন আগে আমাদের দেশের যখন স্বাধীনতার ৭৫তম উৎসব উদযাপিত হয়, তখন পার্লামেন্ট থেকে এই বইটার একটা ফ্যাক্সিমিলি কপি হুবহু যেরকম ছিল প্রকাশ করা হয়েছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দলিল, আপনারা সবাই জানেন এটা, যে হাতে লেখা হলেও এটা মনে হবে না এটা হাতে লেখা, এত সুচারু তাদের হস্তলিপি যারা লিখেছেন। সঙ্গে যে ধরনের অলঙ্করণ আছে সেগুলো করেছেন নন্দলাল বসু এবং তার দল। সে বিশাল দল শান্তিনিকেতন থেকে গিয়েছিল সংবিধানের এই অলঙ্কারগুলো করার জন্যে। আমার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ সংগ্রহ। আমি মাঝে মধ্যে এটা উল্টে পাল্টে দেখি, দেখি কি আন্তরিকতা দিয়ে সংবিধান লেখা হয়েছিল। সেই আন্তরিকতা দিয়ে কি আমরা সংবিধানটাকে মানছি এখন? আজকের প্রজন্ম কিন্তু এই মানে ঘটনাগুলো জানেই না। যদিও এটা জানতাম, হাতে লেখা যে বইটি সেটা সম্ভবত রাষ্ট্রপতি ভবনে মিউজিয়ামে আছে, সেটা গিয়ে দেখা না, যায়। সংসদের মিউজিয়ামে আছে আচ্ছা। সেটা। আমরা প্রথমে কিন্তু একটা কথা বলেছিলাম যে আপনার বিচারপতি পরিচয়টা নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, কিন্তু মনে হচ্ছে সেটা একটু অসম্পূর্ণ থেকে যাবে। এটার বিষয়ে যদি জানতে চাই, যে আমাদের সাধারণ ধারণা যে বিচারপতি হিসেবে যেমন আপনার তৃপ্তি যেমন রয়েছে, অতৃপ্তিও থাকার কথা, তো সেরকম যদি আমাদের একটু শোনান যেটা বলা যায়। হ্যাঁ, বলা তো যায়, কিছু কথা তো নিশ্চিতভাবেই বলা যায়। তো এই তৃপ্তির থেকে অতৃপ্তিটা অনেক বেশি। এর নানা ধরনের কারণ আছে। কারণ একটা মানুষ কখনো একটা সিস্টেম বা একটা ইনস্টিটিউশনকে বদলাতে পারে না, যে ইনস্টিটিউশনের বয়স অনেক বেশি। বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের নানা অনুযোগ আছে, যে মামলা কেন এত দেরি হয়, সেখানে একটা বিচারপতির ভূমিকা থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি যখন প্রথম বিচারপতি নিযুক্ত হই, আমার নিজের মধ্যে খুব দোলাচল ছিল আমি আদৌ এই কাজে যাব কিনা। আমি গিয়ে গুয়াহাটি হাইকোর্টে দেখলাম, আমার প্রথম ওইখানে আমি বিচারপতি কাজ শুরু করি 2011 সালে। গিয়ে দেখলাম 1994 সাল থেকে যারা মোটর অ্যাক্সিডেন্টে যাদের পা খুইয়েছেন, কেউ মারা গেছেন, এই ধরনের আপিলগুলো হাইকোর্টে পাহাড়ের স্তূপের মতো জমে আছে। তখন আমার যে কথাটা মনে হলো, এই পরিবারগুলোর কি হয়েছে? কারণ এই যে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে পরিবারগুলোকে রক্ষা করার জন্যে। 94 থেকে 2011 এর মধ্যে এগুলো জমিয়ে আছে হাইকোর্টে, কেউ মামলাগুলো শুনছে না, এগুলো নিয়ে ভাবছে না কেউ। তখন সেই সময়ের যিনি আমাদের চিফ জাস্টিস ছিলেন, তাকে আমি বললাম, হোয়াট ইজ গোয়িং অন? উনি বলে, কি করা যায়, গিভ মি এ প্ল্যান। হি ওয়াজ ভেরি রেসপন্সিভ। তা আমি বললাম, একটা স্পেশাল কোর্ট করো যেখানে শুধু এই মামলাগুলো শোনা হবে। বলছে, নোবডি উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। আমি আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। আমি গুয়াহাটি হাইকোর্ট ছেড়ে আসি 2012 এবং 13 জানুয়ারি মাসে। তার মধ্যে আমি 2009 সাল পর্যন্ত যত বকেয়া ছিল সেগুলোকে আমি ডিসপোজাল করে দিই, এবং প্রতিদিন রাত্র 7টা-8টা পর্যন্ত আমি কোর্ট চালিয়েছি। যেখানে এসে সিনিয়র অ্যাডভোকেটরা আমাকে বলছেন, এতক্ষণ কোর্ট চালালে আমরা পারবো না। আমি বলছি, জুনিয়রদের সামনে আসতে বলো, ওরা করবে। আমি দিনে 30টা আপিল মামলায় জাজমেন্ট দিয়েছি। একটা সময় এসে আমার গলা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, ডাক্তারের কাছে যেতে হয়েছে। কিন্তু আমার তৃপ্তিটা হয়েছে যে এই কাজটা তো আমাদের করার কথা ছিল, করতে পারিনি। কিন্তু এই মানুষগুলো তো একটা বিচারের একটা পেলো, এরপরে আস্তে আস্তে চলতে থাকবে। ঠিক তাই। এটা কিন্তু মানে একটা অসাধারণ ঘটনা আপনি বললেন। এতদিনের জমানো একটা বিষয়, সেটাকে আপনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন এবং কাজটা এইটা আমি করে এসেছেন। সবাইকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা যদি শুধু নিয়মতান্ত্রিকভাবে চলতে থাকি,
এই সিস্টেমটাকে কার্যকর রাখা যাবে না। আমাদের সমস্ত হৃদয় এই সিস্টেমটার মধ্যে দিয়ে কাজ করতে হবে। যে কারণে আমি আরেকটা উদাহরণ দিই। আমি যখন ত্রিপুরা হাইকোর্ট যখন নতুন হয় এখানে জয়েন করি, সেখানে ৯,০০০ মামলা বকেয়া ছিল। আমি যখন ত্রিপুরা হাইকোর্ট থেকে ট্রান্সফার্ড হয়ে উড়িষ্যা হাইকোর্টে যাই, তখন ত্রিপুরা হাইকোর্টে মামলা ছিল ১১০০। এই পরিবর্তনটা কিন্তু আমরা করেছি। ৯,০০০ থেকে ১১০০ মামলায় বকেয়া মামলা নিয়ে এসেছি। আজকে এখন ঝটাপট মামলা শুনানি হয়। বিচার ব্যবস্থা সম্পর্কে নানা অভিযোগ থাকবে, কিন্তু ব্যবস্থাটা যে কার্যকর করার জন্য আমি মনে করি বিচারপতিদের একটা বড় ভূমিকা থাকা উচিত। সত্যি সেক্ষেত্রে আইনজীবীদেরও যেমন ভূমিকা থাকা উচিত, বিচারপতিদের ভূমিকাটা আরো বড় হওয়া উচিত। আপনি একদম উদাহরণ দিয়েই কিন্তু দেখিয়ে দিলেন যে ইচ্ছে করলে বিচারপতি কাজটাকে অন্তত এগিয়ে নিয়ে যেতে পারেন। তা এটা তো আপনাকে তৃপ্তি দিয়েছে, কিন্তু আপনার নিজের মনের ভেতরে আকাঙ্ক্ষা ছিল কিন্তু করতে পারেননি, এরকম ঘটনাও তো আছে, সেরকম কিছু কি বলবেন? এগুলো প্রচুর ঘটনা আছে। যেমন আমি একটা উড়িষ্যা হাইকোর্টের একটা কথা বলি, যে আমি গিয়ে দেখলাম বিনা বিচারে কিছু অভিযুক্ত মানুষ, রাজনৈতিক বিনা বিচারে আটক মানুষ ৭ বছর ধরে জেলের মধ্যে আছে, না তাদের বিচার হচ্ছে, তারা বেল পাচ্ছে। আমি তখন নির্দেশ দিলাম যে এই ধরনের সমস্ত মামলাকে আমার বেঞ্চে আনার জন্য। সেই অধিকার আমার আছে। আমি কি করতে পারি? আমি তো বিচার করে দিতে পারি না হাইকোর্ট স্তরে। এটা তো বিচার, যে ট্রায়াল কোর্ট আছে, ট্রায়াল কোর্টে বিচার হবে। আমি তখন সীমা নির্ধারণ করে দিলাম, যদি ৬ মাসের মধ্যে বিচার শেষ করা না যায়, তাদের প্রত্যেকে বেল দিয়ে দিতে হবে। এবং এটা ট্রান্সফরমেশন। আমি ৭ বছর বিনা বছরে থাকবো, তারপর দেখা গেল আমার ১০ বছরে আমি মুক্তি পেয়ে গেলাম। আর এই মামলাগুলোতে হয়তো ম্যাক্সিমাম শাস্তিই হচ্ছে ৭ বছর বা ১০ বছরে। আমি কেন তাদের আটকে রাখবো? এই সিস্টেমেটিক ফেলিউরটা খুব কষ্ট দেয়, অতৃপ্তি দেয়। এবং আমি নিজের দায়িত্ব তো অস্বীকার করতে পারবো না, আমি তার অংশ। চেষ্টা করেছি যতখানি পাথরটাকে একটু ধাক্কা দিয়ে যায়, যে পাথরটা যাতে রোল করে, এইটুকু করার চেষ্টা করেছি আন্তরিকভাবে। খুব ভালো লাগছে এই কথাগুলো শুনে, তার কারণ হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু আমরা সেভাবে জানি না। আপনি যেভাবে বললেন তাতে মনে হয় যে বিচারপতির ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো তিনি পারছেন না, আবার ইচ্ছে থাকা সত্ত্বে তিনি যে পারেন সেটাও জানা গেল। যাই হোক, আমরা অনেক কথা বললাম, অনেকটা সময় নিলাম। সব শেষে জানতে চাইব যে এই যে আজকের প্রজন্ম, সেটা সর্বক্ষেত্রেই যারা তৈরি হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলতে ইচ্ছে হয় কি? আজকের প্রজন্মকে আমি একটা কথা বলবো, যে তাদের পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতাগুলো তারা বড় করে না দেখে। তাদের ছোট্ট ছোট্ট তারা যে সার্থকতা অর্জন করেছে সেগুলোকে বড় করে দেখে তাদের এগিয়ে আসতে হবে এবং তাদের সামাজিক হয়ে উঠতে হবে। আমাদের যে ব্যবস্থাগুলো যে আছে সেগুলো ক্রমশ মানুষকে তার নিজের মধ্যে, অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিক বা স্বার্থপর করে তুলছে। এটাকে তাদের প্রথমত রিকগনাইজ করতে হবে, বুঝতে হবে যে এইটা জীবন হতে পারে না কখনো। কারণ এখন পর্যন্ত আমাদের সমস্ত আনন্দের মুহূর্তগুলো হচ্ছে সমবেত মুহূর্তগুলো। সে উৎসব হোক, সে কিছুই হোক, একা মানুষ জীবনকে উদযাপন করতে পারে না। এটা তাদের খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। ঠিক তাই। এখন যেটা দেখি, এটা আমার একটা ব্যক্তিগত অনুভূতি, যে মোবাইল নিয়ে মানুষ নয়, এই আজকের প্রজন্ম, এরা দেখতে থাকে, সেটাতেই তারা মুগ্ধ হয়ে থাকে, অথচ পাশে যে বসে রয়েছে তার সাথে কথা বলার সময় নেই। এটা কিন্তু আমাদের সময় ছিল না। এখন আমি দেখেছি যে স্টুডেন্টরা পাশাপাশি বসে আছে, সবাই যে যার মোবাইল নিয়ে ব্যস্ত। প্রথমত হচ্ছে প্রযুক্তি এই জিনিসগুলো আমাদের কাছে আনছে, আর দ্বিতীয় হচ্ছে মোবাইল একটা বিরাট অর্থনীতি। কাজেই যত মোবাইল দেখবে তার ইন্টারনেটের কস্ট, এই বাণিজ্যটা তো চোখের সামনে থাকে না। এবং তাদের কত সময়, একটা বিখ্যাত একজন অর্থনীতিবিদের একটা উক্তি আছে যে ইন মডার্ন সোসাইটি টাইম ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। এই প্রজন্ম বুঝতেই পারে না এই টাইমটাকে সে যেভাবে অপচয় করছে, এই মিম দেখে এবং এর মধ্যে যে নানা ধরনের থাকে, ওই এখন বলে রিল দেখা, এগুলো দেখে যে করছে। আমি বলি না যে সব রিল খারাপ, আমি বলি খুব গুরুত্বপূর্ণ মানবিক রিলও আছে, কিন্তু ওই রিলগুলোর কতজন মনোযোগ দিয়ে দেখে? মজার ছবি দেখতে হয়। এর জন্য তরুণ প্রজন্মকে আমি দায়ী করি না, আমি নিজেকে দায়ী করি। আমি তো তাদের রবীন্দ্রনাথের কাছে টেনে আনতে পারিনি,
আমি তো তাদের কবিতার কাছে টেনে আনতে পারিনি, আমি তো তাদের ফিল্মের কাছে টেনে আনতে পারিনি যে রিল না, ফিল্ম একটা বিরাট শিল্প, একটা দীর্ঘ সময় ধরে দেখতে হয়, আমি তো তাকে এটা বোঝাতে পারিনি। তাদের আমরা এখন কি করেছি, শিক্ষকরা কি বলেছেন, তাদের বুলেট পয়েন্ট অ্যান্সার দিয়ে দিচ্ছেন, তারা সেগুলো মুখস্থ করছে। আমি একটা নিজের অভিজ্ঞতার পর কিছুদিন আগে এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের কিছু ছাত্র আমাকে এটা তাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য ইনভাইট করেছে। আমি ওদের জিজ্ঞেস করলাম, তোমরা কি টেক্সট পড়ো? তো কয়েকটা গুলো আমি বলেছি, এই জায়গাগুলো পড়েছো তোমরা? বলছে, না স্যার, আমরা তো প্রশ্ন উত্তর পড়ি স্যার। একদম। এই কাজেই ওদের দোষ দেওয়া যাবে না। হ্যাঁ, পরীক্ষায় পাশ কাজেই করাটাই তাদের কাছে প্রধান। এক নম্বর, আর দ্বিতীয় হচ্ছে মাস্টারমশাইরা পার্সেন্টেজ দেখে আমার ছাত্ররা কত পার্সেন্ট পাস করলো, এটার জন্য প্রশ্ন উত্তরটা হচ্ছে সবচেয়ে সহজ জিনিস। তাই। ঠিক তেমনি রিল বা এই যে মিমগুলো থাকে, আনন্দের সবচেয়ে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এইগুলো। আচ্ছা, মানুষ একটা একটা তরুণ একটা মস্তিষ্ককে যদি আমরা এগুলো না শেখাই, তার সামনে এগুলো তুলে না ধরি, সে রিল দেখবে, এগুলোতে হবে তার অন্য কিছু। এই তো একটা কিছুদিন আগে আমি দেখছিলাম, একটি ছেলে রিল দেখতে দেখতে পাশের একটা ছেলেকে একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে, সে বলতেই পারে না। সে পরে এসে এই ঘটনাটার একটা ভিডিও ক্লিপ দেখে সে জানতে পেরেছে যে তার পাশেই দুর্ঘটনাটা ঘটেছিল। এটা তো খুবই দুর্ভাগ্যজনক না? সমস্ত হৃদয় তার চলে যাচ্ছে রিলের মধ্যে, যে সময়ে আমরা জানি পৃথিবীর বিখ্যাত সব লোকরা এই সময়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করেছে। আর তার ফলেই হয়তো মানে অনুভূতি শূন্য হয়ে একদম একটা যান্ত্রিক মানুষে তারা পরিণত আমি হচ্ছে। আমি এটা এক্সট্রিম একটা স্টেটমেন্ট, এটাও আমি বিশ্বাস করি না। সবাই হয়তো নয়, না, কিন্তু সবাই না, কিছুটা। বেশিরভাগ। এরা কিন্তু মানে প্রয়োজনে এদের মধ্যে মানবিকতা, অনুভূতি সব কিছুই আমরা দেখি, কিন্তু এই যে প্রচণ্ড একটা শক্তিশালী স্রোত, এদের বেশিরভাগ সময়টা এটা খেয়ে নেয়। এটা হচ্ছে সবচেয়ে একটা সমস্যার কথা। এটা আমাদের কালচারালি রেসপন্ড করতে হবে, এটা শুধু বক্তৃতা করলে হবে না, এটা আমাদের কালচারালি রেসপন্ড করে মাথার মধ্যে যেটা ঢুকে গিয়েছে, যেটা করলাম দেখলাম, তার পুরো ছবি দেখে না। আমি বলি যে নেটফ্লিক্স বা এইসব প্ল্যাটফর্মে যে ছবিগুলো দেখে, তারা ফাস্ট ফরওয়ার্ড করে করে জাস্ট গল্পটা জেনে দেয়, উপন্যাস পুরোটা পড়ে না, গিয়ে রিড বুক বলে যে অ্যাপগুলো আছে সেগুলোতে গিয়ে পুরো গল্পটা জেনে নেয়। এটা নিয়ে কথা বলে। সাহিত্য পাঠের যে আনন্দ মূলত হচ্ছে আরেকজনের সৃষ্টি করা জীবনকে দেখা, সেই জীবনের মাধ্যমে নিজেকে একটু দেখা, নিজেকে আলোকিত করা, নিজেকে আরেকটু বোঝার চেষ্টা করা। এই যে উদ্দেশ্যগুলো সাহিত্যের, প্রাথমিক উদ্দেশ্যগুলো এইভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের সমাজে নিষ্ঠুরতা বাড়ছে, সম্পর্কগুলোর অবনতি হয়, ধৈর্য থাকে না দীর্ঘক্ষণ কথা শোনার, সংলাপ ছাড়া একটা সমাজ তৈরি হয় না। এগুলো সব সংলাপের অপমৃত্যু ঘটাচ্ছে, এটাই হচ্ছে দুশ্চিন্তার বিষয়। আমি তরুণ প্রজন্মকে একদম দোষ দিই না, আমি দেখছি তাদের ইনিশিয়েট করলে তারা বোঝে, একটু সময় নেয়। অনেকে প্রশ্ন করে, কি হবে এগুলো করে? এই প্রশ্নটা সাধারণ, কি হবে? অর্থাৎ একটা কিছু না কিছু পেতে হবে তাকে। এগুলো থেকে যে জিনিসটা পাওয়া যায় সেটা ঠিক মানে অর্থমূল্যে তো অনেক সময় বোঝা যায় না যে কি পাচ্ছে সে যে অনুভূতিপ্রবণ হয়ে উঠছে, সে যে একটা দায়িত্ববান মানুষ হয়ে উঠছে, এগুলো তো বাইরে থেকে বোঝা যায় না যে কত গুরুত্বপূর্ণ কাজ। আমার মনে হয় ওদের এইভাবে বলে এদের কন্ডেম করার কোনো কারণ নেই, আমাদের ওদের কাছে টানতে হবে, যতটা আমরা দিতে পারি দিই। একটা ধরনের সংলাপ গড়ে উঠুক এই প্রজন্মের সঙ্গে। আমরা ছোটবেলায় শুনতাম যে জেনারেশনাল গ্যাপ, হ্যাঁ, এটা জেনারেশনাল গ্যাপ না, ইট ইস এ বিগ কালচারাল গ্যাপ। এই জায়গাটাকে পূরণ করতে হবে আমাদের সবাইকে মিলে। খুব ভালো লাগলো যে আপনি মানে নবীন প্রজন্মের উদ্দেশ্যে বলতে গিয়ে আমাদের ত্রুটিগুলো কোথায় সেটাও কিন্তু ধরিয়ে আমি দিলেন। সেটাকে বড় বলে মনে করি যে আমরা পারিনি, যা এর জন্যই তারা এরকম হয়েছে। সামাজিক মানুষ হিসেবে তার মানে আমাদেরও দায়িত্ব রয়েছে এই অবস্থাটা পরিবর্তন করার ক্ষেত্রে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যদিও মনে হয় যে আরও কিছু শোনার ছিল, আরও কিছু জানার ছিল। কথা তো নিরন্তর চলতে পারে না। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, গ্রামখানি মেঘে ঢাকা। এই পর্যন্তই থাকবে।